আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছে আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা। কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় দাবি ট্রাম্পের। পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত 100 জন। 90 জন বাংলাদেশি নাবিক জেলেকে ফেরত দিল ভারত। এবং ভারতের দখলে থাকা নদীর 5 কিলোমিটার উদ্ধার করল বিজেপি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তাকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। কংগ্রেসের স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নভেম্বরে নির্বাচন হলেও ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় 6 জানুয়ারি। সোমবার ছিল সেই দিন। এদিন মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে আইন প্রণেতারা ট্রাম্পের বিজয় স্বীকৃতি দেন। কংগ্রেসের দেওয়া অনুমোদনে বলা হয় রিপাবলিকান পার্টি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয় হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যোগ্য। কংগ্রেসের এই স্বীকৃতির ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করছেন, কানাডার জনগণ তাদের দেশকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডায় অনেক মানুষ যুক্তরাষ্ট্রের অংশ হতে চায়। ট্রুডো এই বিষয়টি জানতেন এবং তাই পদত্যাগ করেছেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে কানাডা শুল্কমুক্ত বাণিজ্য, কম কর এবং নিরাপত্তা পাবে। এটি এক অনন্য রাষ্ট্র হবে। বিশ্লেষকদের মতে ট্রুডোর জনপ্রিয়তা হ্রাস এবং পদত্যাগে ট্রাম্পের মন্তব্য ভূমিকা রেখেছে। এছাড়া ট্রাম্প জানিয়েছে ক্ষমতা গ্রহণের পর কানাডা থেকে আমদানি পণ্য অতিরিক্ত 25% শুল্ক আরোপ করবেন। ট্রুডোর পদত্যাগ এবং ট্রাম্পের মন্তব্য কানাডার ভবিষ্যৎ রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেওয়া হবে। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসিবির প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আহতদের এক একজনের এক এক সমস্যা রয়েছে, সবগুলো বিষয় বিবেচনা করা হচ্ছে। এর আগে 1000 শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা, যারা 3 থেকে 4 ঘন্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত 400 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টা জানান, এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়। আশা করেছিলাম তাদের অনেককে পাবো, কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। আমরা 500 জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত 50 জনের মতো পেয়েছি। 9 ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়া 78 জন জেলে নাবিক সহ সর্বমোট 90 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কোস্টগার্ড। এ সময় ফেরত পাঠানো হয় আটককৃত 2টি ট্রলারও। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক 2টি ফিশিং ট্রলার, 78 জন জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি দেশে ফিরেছেন। সকালে পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান তারা। বাংলাদেশের এফবি লাইলা 2 এবং এফবি মেঘনা 5 নামের 2টি ফিশিং ভেসেলও ফেরত এসেছে। গত রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটকে থাকা 90 জন বাংলাদেশি জেলে নৌকর্মী এবং বাংলাদেশে আটক 95 জন ভারতীয় জেলে নৌকর্মীকে পারস্পরিক হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে 9 ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় 2টি ট্রলারসহ 78 জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। ঘটনার পরদিন খুলনার হিরন পয়েন্ট এলাকার অদূরে সমুদ্র থেকে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর নিশ্চিত করেছিল। আটক 2টি নৌযান হলো এফবি লাইলা 2 ও এফবি মেঘনা 5। যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে। আমরা জেনেছি, আমরা পুরোটা যাচাই করে দেখব যে
ওনারা বলেছেন ভারতীয় জলসীমা চলে গিয়েছে, সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন? এটা এই বিষয়ে এখনো বলা যাচ্ছে না কিছু, কারণ আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন, আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদীর 5 কিলোমিটার ভারতের দখল থেকে উদ্ধার করেছে মহেশপুর 58 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতদিন কোদলা নদীর বাংলাদেশ সীমান্তের এই 5 কিলোমিটার ভারতের বিএসএফ দখল করে আধিপত্য বিস্তার করেছিল। মঙ্গলবার রাতে 58 বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, কোদলা নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় 4.80 কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তে চিহ্নিত করেছে। 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত 4.8 কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্য রেখার অভ্যন্তরে অবস্থিত। মহেশপুরের যাদবপুর ইউনিয়নের মাটিলা গ্রামের স্থানীয়রা জানান, একসময় এই নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হতো। স্বাধীনতার পর কোদলা নদী পাড়ের মানুষ নিজেদের প্রয়োজনে বাংলাদেশের আরো অভ্যন্তরে বসবাস শুরু করলে কোদলা নদীর বাংলাদেশ অংশটুকু ভারতের বিএসএফ দখল করে নেয় এবং সেখানে আধিপত্য বিস্তার করে। ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারত না। মহেশপুর 58 বিজিবি জানিয়েছে, সম্প্রতি কোদলা নদীর প্রকৃত মালিকানা সংক্রান্ত বিষয়টি বিজিবির নজরে এলে তারা প্রথমে বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। বাংলাদেশের ফ্যাশন হাউস সিগনেচার কালেকশন এখন নিউ ইয়র্কে। এবং তীব্র তুষার ঝড়ে আটলান্টিক সিটির প্রবাসীদের জীবনযাত্রা বিপর্যস্ত। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে দেশের খ্যাতনামা ফ্যাশন হাউস সিগনেচার কালেকশন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে শাখা খুলেছে। এটি বাংলাদেশের বাইরে তাদের প্রথম আউটলেট। রোববার জামাইকায় আউটলেটটি উদ্বোধন করেন সিগনেচার কালেকশনের প্রতিষ্ঠাতা ফারজানা ইসলাম রুমকি। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক গ্রাহক শাখায় ভিড় জমান এবং ছাড়ের সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পোশাক কিনেন। এই ছাড় আরো 6 দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুমকি। ফারজানা রুমকি বলেন, বিদেশের মাটিতে প্রথম আউটলেট খুলতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিশেষ করে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত নিউ ইয়র্কে বাংলাদেশি পোশাকের ক্রমবর্ধমান চাহিদার দিকে লক্ষ্য রেখে এই শাখাটি চালু করেছে। 2017 সালে বাংলাদেশে সিগনেচার কালেকশন আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর দেশে এ পর্যন্ত মোট 5টি আউটলেট খুলেছে, যার 4টি ঢাকায় ও 1টি চট্টগ্রামে অবস্থিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি সহ পার্শ্ববর্তী শহরগুলো তুষার ঝড়ের কবলে পড়েছে। এর ফলে ব্যাহত হয় শহরগুলোর অধিবাসীদের মতো প্রবাসীদেরও স্বাভাবিক জীবনযাত্রাও। তীব্র তুষারপাতের সাথে বয়ে গেছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। বিস্তীর্ণ এলাকা জুড়ে তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। তুষার ঝড়ের কারণে বিমানের অনেক ফ্লাইটও বাতিল করা হয়। নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি তুষার ঝড়কে সামনে রেখে জরুরি ব্যবস্থা ঘোষণা করেছিলেন। জরুরি পরিষেবা ব্যতীত আটলান্টিক সিটি গভর্নমেন্ট ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অফিসগুলো বন্ধ ছিল। স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। রাস্তাঘাটে গাড়ির সংখ্যা ছিল খুবই কম। সিটির পাবলিক ওয়ার্কসের লোকজন রাস্তাঘাটের তুষার পরিষ্কারে ব্যস্ত ছিলেন। টহল পুলিশ, দমকল বাহিনী আর রাস্তাগুলোতে বরফ গলিয়ে ফেলার লবণ ছিটানো গাড়ি ছাড়া তেমন কিছুই নজরে আসেনি দুর্যোগ আক্রান্ত জনপদে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1610 সালের আজকের এই দিনে গ্যালিলিও গ্যালিলি প্রথম তার আবিষ্কৃত 4টি চাঁদকে পর্যবেক্ষণ করেন। 1782 সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম কেন্দ্রীয় ব্যাংক অব নর্থ আমেরিকা চালু হয়। 1789 সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।